এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম সামিয়া আক্তার। পেশায় উনি একজন স্কুল শিক্ষিকা। ওনার বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার একটি গ্রামে। গ্রামের নামটি উনি আমাদেরকে দিলেও উনি গ্রামের নামটি বলতে নিষেধ করায় আমরা সেটা বলছি না। ঘটনাটি ঘটেছিল ওনার আপন চাচাতো ভাইয়ের বাচ্চা মেয়ের সাথে। ওনাদের যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে, গাছ গাছালি দ্বারা পরিপূর্ণ। এক কথায় যে কেউ বলবে এটা ভুতুড়ে বাড়ি। আশেপাশে সব হিন্দু ধর্মাবলম্বী পরিবারের বসবাস। ওখানে শুধু দুটো বাড়ি মুসলিম পরিবারের, তার মধ্যে ওনাদের একটা। ওনাদের ওই জায়গা কেন্দ্রিক অনেক ঘটনা রয়েছে, সেগুলো উনি পরবর্তীতে পাঠাবেন বলে জানিয়েছেন। ওনার যে স্কুলটা, অর্থাৎ যেখানে উনি শিক্ষকতা করেন, স্কুলটা কিন্তু অনেক বড়। বড় হলেও কিন্তু ওয়াশরুমের ভালো ব্যবস্থা সেখানে নেই। বেশিরভাগ বাচ্চারা বিভিন্ন জায়গায় জল বিয়োগ করে ফেলে, কেননা ওয়াশরুম যেগুলো রয়েছে একটু দূরে দূরে। আর ছোট বাচ্চা ছাড়া, এই ছোট বাচ্চারা এত দূরত্বে গিয়ে তারা ওয়াশরুম করবে, আসলে এটা তাদের জন্য বেশ কঠিন হয়ে যায়। আর ছোট বাচ্চা যারা, এই বাচ্চাদেরকে আর কী বা বলা যায়, বড়দের যেরকম বুঝ রয়েছে তাদের তো আর সেটা নেই। ঠিক এরকম কারণেই ওনার চাচাতো ভাইয়ের মেয়ে, সে ক্লাস থেকে বেরিয়ে মাঠের একটা পাশে জল বিয়োগ করে আবার ক্লাসে চলে এসেছে। স্কুল শেষে সে বাড়িতে গিয়েছে। সন্ধ্যার পর হঠাৎ করে পরিবারের সদস্যরা দেখে মেয়েটার হাত পা বাঁকা হয়ে যাচ্ছে। ওনারা দ্রুত তেল মালিশ করতে শুরু করেন। ঘণ্টাখানেকের মধ্যে সেটা ঠিকও হয়ে যায়। ওই দিনের মতো তো এটা এরকমই হলো। পরের দিন সন্ধ্যার পর ঘটে আরও ভয়ঙ্কর ব্যাপার। হঠাৎ করে তার শরীর বাঁকা হতে থাকে। শরীরটা মনে হচ্ছে মেরুদণ্ড থেকে বাঁকা হয়ে যাচ্ছে, ইংরেজি ইউ শেপের মতো একটা শেপ হয়ে যাচ্ছে। এটা দেখে পরিবারের সদস্যরা ভয়ে আতঙ্কে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করতে থাকে। দ্রুত একটা গাড়ি রেডি করে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য ওনারা প্রস্তুতি নিয়েছেন। গাড়িতে যখন ওঠানো হয় তখন মনে হচ্ছে আস্তে আস্তে তার শরীরটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাৎক্ষণিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা তো করেছেন। এরপর উনি দেখার পর বলেন যে বাচ্চার তো ওরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সব কিছু তো নর্মাল। তো যেহেতু সব কিছু নর্মাল, অতিরিক্ত ভয় পাওয়ার কারণে হয়তো এরকমটা হতে পারে। উনি কিছু ট্রিটমেন্ট দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। ওকে নিয়ে ওনারা বাড়িতে চলে আসার সময় পুরো রাস্তা ভালোই ছিল, কিন্তু বাড়িতে আসার পর বিছানায় শোয়ার সাথে সাথে আবার আগের অবস্থা হয়। তখন সবাই বলে একজন ভালো কবিরাজ বা হুজুর দেখাতে হবে। তারপর তাকে নিয়ে একটা কবিরাজের কাছে যাওয়া হয়। কবিরাজ তেল, পানি, গোলাপ জল এসব দিয়ে দেন। একটা নিয়ম মেনে এগুলো ব্যবহার করতে বলেন। 4-5 দিন আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। এরপর এক রাতে বাচ্চাটার মারাত্মক পেট ব্যথা শুরু হয়ে যায়। তারপর ওই যে পানিটা কবিরাজ দিয়েছিল, ওই পানিটা তার পেটে ছিটা দিতেই চিৎকার করে ওঠে মেয়েটা। এরপর দেখা গেল যে বাচ্চাটার মা আয়াতুল কুরসি যখন পড়া শুরু করেছে, তখন বাচ্চাটার শরীরের ভিতর থেকে বিকট এক শব্দে মনে হলো কেউ হেসে উঠেছে। হাসিটা মনে হচ্ছে যে আসলে বাচ্চা মেয়েটার না, কারণ এই ধরনের শব্দ, এই ধরনের কণ্ঠ কোনো বাচ্চার হতেই পারে না। এক নাগারে কথা বলছে, এলোমেলো কথা বলছে, তো বলছেই এইটারে নিয়ে যাব, ওইটারে নিয়ে যাব, এটা করব, ওইটা করব, এরকম বলতেছে। কখনো গান গায়, কখনো কান্না করে, হাসে। তো অনেক বছর আগে এই বাড়িতে কি হয়েছে না হয়েছে সেসব বলছে। তখন পরিবারের সদস্যরা দ্রুত মসজিদে একজন হুজুরকে নিয়ে আসেন। উনি আসেন, আসার পর উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছেন যে বাচ্চা মেয়ে, ওকে কষ্ট দিও না। একটা পর্যায়ে হুজুরের সাথে তর্ক শুরু হয়। তখন হুজুর বলেন যে দেখো, এই বাচ্চা মেয়েটাকে যে কষ্ট দিচ্ছ, তোমাকেও তো একদিন আল্লাহ তাআলার দরবারে হাজির হতে হবে, তখন কি জবাব দেবে? এই কথার উত্তরে নাকি ওই জিনটা বলে ওঠে, আমি তো কোনো আল্লাহ মানি না, তোমার আল্লাহ রে আমাকে দেখাও তো এখন। যখন এই কথা বলেছে, হুজুর তো এবার মারাত্মক রেগে গেছেন। হুজুর বুঝতে পারেন যে এটা ভয়ঙ্কর শয়তান প্রকৃতির জিন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কটু কথা বলেছে, এর সাথে আর কোনো কথা হবে না, ওকে আর কোনো অনুরোধও করা হবে না, যা করার দরকার এখন করতে হবে। উনি তখন কিছু কঠিন রুকিয়া শুরু করে দিয়েছেন। কয়েক মিনিট চলার পরেই চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। জিনটা বলছে, আরে থাম থাম, আমি চলে যাবো, আমাকে ছেড়ে দে, আমাকে একটা ললিপপ দে। সাথে সাথে দোকান থেকে একটা ললিপপ কিনে এনে দিলে সে ললিপপটা খায়, যেভাবে বাচ্চারা খায় আর কি।
বাচ্চা মেয়েটাই কিন্তু খাচ্ছে, কিন্তু জিনিসটা জিনে চেয়েছে। ললিপপ খাওয়াটা মনে হলো কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। মানে এমনভাবে জিহ্বা দিয়ে চেটে চেটে খেয়ে ফেলেছে, কয়েক মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যায়। এত দ্রুত সাধারণত ললিপপ শেষ হয় না। এরপর বলে আমি চলে যাচ্ছি। এখন এই মেয়েটা ঘুম থেকে জেগে উঠবে। তারপর হলো কি, বাচ্চা মেয়েটার গলা দিয়ে কেমন যেন একটা ঢেকুর ওঠার মতো ঢক করে একটা শব্দ হলো। এরপর সে শুয়ে পড়ল। শুয়ে পড়ার 15 থেকে 20 সেকেন্ড পর মেয়েটা চোখ খুলল। চোখ খোলার পর উঠে তার মাকে জড়িয়ে ধরে বলে আমার খুব ভয় করছে, এই বলে কান্না শুরু করে দিয়েছে। এরপর হুজুর কিছু দোয়া লিখে দিলেন কাগজে। উনি বলে গেলেন যে এগুলো মাগরিবের আজানের সাথে সাথে আগুনে পোড়াতে হবে। পরের দিন বিকাল থেকে বাচ্চা মেয়েটার সাথে আবার ঘটনা শুরু হয়ে যায়, অর্থাৎ তার শরীরটা বেঁকে যাচ্ছে, সে অস্থির হয়ে যাচ্ছে। মাগরিবের আজানের ঠিক আগ মুহূর্তে মনে হচ্ছিল ওর গলা কেউ চেপে ধরে আছে, ও কথাই বলতে পারছে না। ও শুধু চিৎকার করে বলছে যে আমি কথা বলতে পারছি না, আমার গলা চেপে ধরেছে, আমাকে মেরে ফেলবে, জাস্ট এতটুকুই বলতে পেরেছে। এরপর সে আর কোনো কিছু বলতে পারে না, তার শরীর বেঁকে যাচ্ছে। তখন এই পরিবারের সদস্যরা কি করবে ঠিক আসলে বুঝে উঠতে পারছিলেন না। একটা কাগজ ওনারা পুড়িয়েছেন। পোড়ানোর পর দেখা গেল যে এখন একটু স্বাভাবিক হয়ে গেছে মেয়েটা। ওই রাতের মতো এরকমই চলে গেল, আর কোনো সমস্যা হয়নি। পরের দিন ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে বাচ্চা মেয়েটার সাথে আবারও সমস্যা শুরু হয়ে গেল। এবার ওই হুজুরকে ফোন দেওয়া হয়। হুজুর বলেন যে এই কাজটি ওরা সম্পন্ন করতে দেবে না। এই জন্যই মূলত ঠিক মাগরিবের আজানের আগে থেকে এই ধরনের সমস্যা শুরু হচ্ছে, কিন্তু এটা থামানো যাবে না, এটা করেই যেতে হবে। আর এই কাজ যখন শুরু হবে তখন কোনো উঠতি বয়সী মেয়ে আশেপাশে থাকা যাবে না, তাহলে কিন্তু তাদেরও সমস্যা হবে, এর একটা প্রভাব তাদের উপর পড়বে। পরিবারে এই ধরনের কিশোরী মেয়ে যারা আছে বা যুবতী মেয়ে যারা আছে তারা তখন এই কাগজটা পোড়ানোর সময় অন্যান্য রুমে অবস্থান করেন। এদিকে যেই দিনই, অর্থাৎ প্রতিদিনই তো করতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, প্রত্যেক দিন মাগরিবের আগে থেকে বাচ্চা মেয়েটার উপরে এই অত্যাচার শুরু হয়ে যায়। তবে ঠিকঠাক মতো কাজটা করতে হবে, এটাই হুজুর বলে দিয়েছিলেন, ভয় পাওয়া যাবে না। কয়েকদিন যাবার পর সমস্যাটা আরও বেড়ে গেল। বেড়ে গেল বলতে ঠিক মাগরিবের আজানের আগ মুহূর্তে সমস্যাটা আরও বেড়ে গেল। দেখা গেল বাচ্চা মেয়েটা এত জোরে শ্বাস নিয়েছে, শ্বাস নেওয়ার পর তার বুকের ছাতিটা অনেকটা ফুলে উঠেছে। একই অবস্থায় আছে, সে কিন্তু শ্বাস ছেড়ে দিচ্ছে না। কিছু সময় শ্বাস ধরে রেখে হঠাৎ করে শ্বাসটা ছেড়ে দেয়, তখন মনে হচ্ছে একবারে বুকের ছাতিটা ধপাস করে নিচে নেমে গেল। আবার সে শ্বাস নিচ্ছে, ধরে রেখেছে, আবার একবারে নেমে গেল। এভাবে সে শ্বাস প্রশ্বাস চালাচ্ছিল। এটা দেখলে যে কারো চোখে পানি চলে আসবে যে বাচ্চা মেয়েটা এত কষ্ট পাচ্ছে। হুজুর এই কাজ শেষ হওয়ার আগেই, অর্থাৎ 7 দিন বা এরকম একটা সময় দিয়েছিলেন, তো এর আগেই একদিন এশার নামাজের পর আসেন। এর মধ্যে কিন্তু বাচ্চা মেয়েটা পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছিল, সে কারো সাথে কথা বলে না, সে শুধু ইশারা দিয়ে দেখায় যে কেউ ওর গলা ধরে বসে আছে। শুধু আজান যখন হতো তখন নাকি তার গলাটা একটু স্বাভাবিক হতো, এছাড়া সে কথা বলতে পারতো না। সে কথা বলতে গেলেই নাকি গলা ব্যথা করতো, মনে হচ্ছে কি গলা চাপ দিয়ে ধরে গেছে, সে ভয়েও কথা বলতে চাইতো না, এমন একটা অবস্থা। তো হুজুর আসেন, ঝাড়ফুঁক করে দেন। এর মধ্যে ওর নানা আর একজন বৃদ্ধ লোক আসেন, বাচ্চা মেয়েটার নানা আর কি। তারা বলেন যে রাত 12টার দিকে ওনারা বসবেন এই জিনটাকে হাজির করতে। ঠিক সময় মতো তারা সব কিছুর প্রস্তুতি নিয়েছেন, সব লাইট বন্ধ করে দরজা বন্ধ করে এক রুমে সবাই বসেছেন। ওই যে বৃদ্ধ লোকটা বাচ্চা মেয়েটার নানার পাশে বসেছেন আসন পেতে। বাড়ির সদস্যরা খুব ভালো করে খেয়াল করছেন যে ঘটনাটা কি ঘটছে। একটা পার্টির উপরে দুজন বসলেন, সামনে 5টা মোমবাতি জ্বালিয়ে রাখলেন। ঘরটা যে একদম অন্ধকার তা না, শুধু লাইটটা বন্ধ করেছিলেন, মোমবাতি জ্বালাতো ছিল। 5টা রক্ত জবা ফুল, 2টা 2 সাইজের শিং মাছ, অর্থাৎ একটা একটু বড় একটা একটু ছোট, মানে একই সাইজের না। তবে মাছগুলো কিন্তু জীবিত ছিল না, মাছগুলো কাটা ছিল আর এগুলো পরিষ্কার করা ছিল। শিং মাছ পরিষ্কার করলে যেমন সাদা সাদা হয়ে যায় ওরকম ছিল। আর 6টা আগরবাতি আর একটা গ্লাসে পানি রেখে দিলেন। বাচ্চা মেয়েটার নানা তার হাতে কিছু একটা গুনতে শুরু করলেন, আর ওই লোক চোখ বন্ধ করে বসে রইলেন। একসময় ওই লোকের শরীরটা কেঁপে উঠল, আর 2 হাত একসাথে করে নিচে যে পাটিটা ছিল পাটিতে ধাক্কা দেওয়ার মতো করে জোরে জোরে এভাবে
হাতগুলো আঘাত করছেন ওই পাটির সাথে। তারপর গড় 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 আওয়াজ হতে শুরু করলো, আর একটা নাকি নাকি শব্দে সালাম দিল। পরে উনি সেই সালামের উত্তর নিয়ে বললেন যে আজকে আপনাকে এখানে ডাকার মূল কারণটা বলি। এটা বলতে বলতেই ওই জিনটা বলছে, বেশি কিছু বলতে হবে না, আমি এখানে হাজির হওয়ার আগেই সব তথ্য আমি নিয়েছি। মূলত একটা দুষ্টু জিনকে পেয়েছি, আমি ওকে বন্দি করে আমার সাথে নিয়ে গেছি এর মধ্যেই, এখন আমার কাছেও বন্দি আছে। ওর কাছ থেকে আমি সব কিছু শুনেছি, নতুন করে তোমাদেরকে আর কিছু বলতে হবে না। পরে বাচ্চা মেয়েটার নানা বললেন যে এখন কি করা যায়, কেন এসব হলো? তখন সেই ভালো জিনটা বলল, এদের কাজই হচ্ছে এমন করা, এখন ওকেই আমি পাঠাই, ওর মুখ থেকেই আপনারা সব শোনেন। তবে সাবধান, ওকে বেশি কিছু করবেন না বা উল্টাপাল্টা আপনারা কিছু বলবেন না, এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে, কারণ এরা কিন্তু ভালো না, এদের দেওয়া কথার কোনো মূল্য নেই, এরা খুবই ধোঁকাবাজ শ্রেণীর। এরপর কয়েক সেকেন্ড গ্যাপ, হঠাৎ করেই ওই বৃদ্ধ লোকটার শরীরটা একটু কেঁপে উঠল, একটা বিশ্রী হাসি দিয়ে বলে, নমস্কার। তখন বাচ্চা মেয়েটার নানা বললেন, আপনি আমার নাতনির সাথে কেন এমনটা করছেন? তখন ওই জিনটা বলে, এই মেয়ে আমার উপরে জল বিয়োগ করে দিয়েছে, তাও ঠিক দুপুর 12টায়, তাই ওকে ধরছি। তখন বাচ্চা মেয়েটার নানা বলেন যে আচ্ছা ধরছেন, ওকে যথেষ্ট কষ্ট দিয়েছেন, এখন আর ওকে কষ্ট দিবেন না, বাচ্চা মানুষ না বুঝে করেছে, ও তো আর আপনাকে দেখেনি। পরে ওই জিনটা বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে যদি মুক্তি দেওয়া হয় তাহলে আমি চলে যাবো, আর আসবো না, আর আপনাদের বাড়ি আপনারা বন্ধ করে দেবেন। এরপর কয়েক সেকেন্ড গ্যাপ, আবার প্রথম যে জিনটা সে চলে আসে, সালাম দেয়, সে বলে ও এখন আমার কাছে বন্দি, ওকে নিয়ে আমি ওদের এলাকাতেই যাব, সেখানে গিয়ে ওদের সর্দারের সাথে কথা বলে আলোচনা করে এসে আপনাদেরকে জানাবো কি করলে ওরা একেবারে চলে যাবে, আপনারা অপেক্ষা করেন। এই বলে আবার সালাম দিয়ে অনুমতি নিয়ে চলে গেলেন। সবাই কিন্তু বসে আছে বসে আছে, টুকটাক কথা একজন আরেকজনের সাথে বলছেন, তবে ওই যে বৃদ্ধ লোকটা উনি কিন্তু চুপচাপ বসে আছেন, কারোর সাথে কথা বলছেন না, তার কথা বলা নিষেধ। প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় পর আবার ওই বৃদ্ধ লোকটার উপরে ওই জিনটা এসে হাজির হয়। তারপর সালাম দেন, সালাম দেওয়ার পর ওই জিনটা বলেন যে আমি তোকে নিয়ে গিয়েছিলাম, স্কুলের পেছনে একটা পরিত্যক্ত বাড়ি আছে, ওখানেই ওদের আস্তানা, তারা 1 জন 2 জন না, পুরো একটা গোত্র ওখানে আস্তানা গেড়েছে। ওদের সাথে কথা বলে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, তাদেরকে 12 কেজি কালো মিষ্টি দিতে হবে। ওরা যদিও বা প্রথমে গরু চেয়েছিল, আমি রাজি হইনি, শেষে মিষ্টি চেয়েছে 30 কেজি, পরে 12 কেজিতে রাজি করিয়েছি, ওরা রাজি হয়েছে, এটা কালকের মধ্যেই দিয়ে দিতে হবে, আর বাড়ি বন্ধ করার নিয়মও আমি বলে দিব, আর ওই জিনটাকে মুক্তি দিয়ে দিয়েছি, এই শর্তেই মূলত এই বিষয়টার ফয়সালা হয়েছে। এরপর ওই জিনটা আর একটা কথা বলে, জিনটা বলে আপনার একটা খালি রুমে 7টা চীনামাটির যে প্লেট এটা রেখে আসেন, এতে আমি কিছু দোয়া লিখে দিব, 7 দিনে 7টা ধুয়ে ধুয়ে সেই পানিটাই বাচ্চা মেয়েটাকে খাওয়াবেন, আর এই বাচ্চাকে টানা 21 দিন এই বাড়ির বাইরে বের করবেন না। এরকম কথা বলে উনি সালাম দিয়ে চলে যান। তবে পরবর্তীতে আরও কিছু তথ্য দিয়েছিলেন, অথবা আরও কিছু নিয়মকানুন বলেছিলেন। তবে এর মধ্যে হয় কি, ওই জিনটা ফাইনালি চলে যাবার আগেই ওই যে রক্তজবা ফুল যে কয়েকটা ছিল, এর মধ্যে থেকে একটা ফুল এই বাচ্চা মেয়েটাকে খাওয়াতে বললেন, যে এই একটা ফুল তাকে খাওয়াতে হবে। তো যাই হোক, আরও বেশ কিছু বিষয় দেখা যাচ্ছে যে কার কি সমস্যা, আরও বিভিন্ন বিষয় নিয়ে ওই সময় আলোচনা হয়েছিল, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলো আসলে আমরা এখন আলোচনা না করি, মানে এই ঘটনার মধ্যে সেগুলো না বলি, এটা অন্যান্য বিষয়, পরিবারের মূল বিষয় না এটা। তবে ওই জিনটা বলেছিল যে এই বাড়িটা পাহারা দেবার জন্য কিছু জিন থাকবে এখানে, আর এরাই মূলত এই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যাবে, তাদেরকে কিছুই করতে হবে না, তাদেরকে বাড়ি বন্ধ করতে হবে না, জিনেরাই এই বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যাবে, আর নির্দিষ্ট সময় পর্যন্ত এরা পাহারায় থাকবে, যাতে করে এই বাচ্চার উপর এই 21 দিনের মধ্যে আর কোনো ঝামেলা ওরা করতে না পারে। এই 21 দিন চলে গেলে এই বাচ্চার উপর ইনশাল্লাহ আর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তো এরপর সেই অনুযায়ী সব কিছু করা হয়। একটা রুমে দরজা বন্ধ করে সেখানে 7টা চীনামাটির প্লেট রাখা হয়েছিল, সকালবেলা ওই দরজা খোলার কথা বলা হয়েছিল। তো সকালে দরজা খোলা হয়, দেখা গেল ওই চীনামাটির প্লেটের উপরে আরবিতে বিভিন্ন দোয়া লেখা। ওই জিনকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই বাচ্চা মেয়েটার শরীরে যে জিন হাজির হয় তারপরে একটা ঢেকুর দেওয়ার মতো শব্দ করে, এটা কেন হয়? তখন নাকি জিন বলেছিল মূলত জিনেরা যখন
মানুষের শরীরে প্রবেশ করে তখন গলার কাছে যদি অবস্থান করে তখন নাকি গলায় এক ধরনের একটা বাতাস আটকে থাকে। জিনেরা তো একটা বাতাসের মতো, সে যখন বের হয়ে যায় তখন এই ধরনের শব্দটা হয়। এই জন্যই মূলত এই শব্দটা হয়েছিল। পরবর্তীতে আরও একবার এই জিনটাকে হাজির করা হয়েছিল। তখন জিন শর্ত দিয়েছিল এখানে কেউ পায়ের সাথে পা লাগিয়ে বসতে পারবে না, আর 2 হাত এক করে বসতে পারবে না, এতে করে নাকি তাদের কষ্ট হয়। তবে একজন, ওই পরিবার একজন ভুল করে পায়ের সাথে পা লাগিয়ে বসেছিল। তখন নাকি রাগে ফোঁস করতে করতে বলে ওঠে, আপনারা একজন পায়ের সাথে পা লাগিয়ে বসেছেন, দ্রুত 2 পায়ের মাঝখানে সামান্য একটু ফাঁকা করুন। তখন 2 পায়ের মাঝখানে সামান্য একটু পাটা একটু ফাঁকা করে ওনারা বসেন। একজন পুরুষ সদস্য এভাবে বসেছিলেন আর কি। তো এরকম একটা বিষয় হয় আর কি একদিন আসনের সময়। তো যাই হোক, আল্লাহর রহমতে এই সমস্যার সমাধান হয়ে যায়। এই 21 দিন যখন ঝাড়ফুঁক করার জন্য জিনেরা আসতো তখন নাকি আতরের সুঘ্রাণ পাওয়া যেত ওই বাড়িতে। খালি রুমের পাশ দিয়ে হাঁটার শব্দও পাওয়া যেত। সবাই, ওই বাড়ির সবাই এটা টের পেয়েছিলেন। বাড়ি যেদিন বন্ধ করা হয় ফাইনালি, সারা বাড়িতে বিভিন্ন জায়গায় নাকি সরিষার যে দানা, এই দানাগুলো পাওয়া গিয়েছিল, এগুলো জিনেরাই নাকি ছিটিয়ে গিয়েছিল। আর ওই যে মিষ্টির টাকাটা দিয়ে দেওয়া হয়েছিল ওই বৃদ্ধ লোককে, তারাই মিষ্টি কিনে, মানে জিনেরাই মিষ্টি কিনে তাদেরকে পৌঁছে দেবে। সব কিছু নিয়ম মাফিকই করা হয়েছিল। অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করা যেত, সেটা হচ্ছে যে বাচ্চা মেয়েটা এই টানা 21 দিন একা একাই ঘুমিয়ে যেত। হঠাৎ করে ঘুমিয়ে গেছে, ডাকলেও সে উঠতো না, আবার সে দেখা যেত যে সে নিজে নিজে ঘুম থেকে উঠেছে। এই ধরনের সমস্যা 21 দিন ছিল। 21 দিন পর আল্লাহর রহমতে পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এখন সে দিব্যি সুস্থই আছে আলহামদুলিল্লাহ। দিব্যি লেখাপড়া করছে, তার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, সামিয়া আক্তার আপু। আপনি জানিয়েছেন যে আপনাদের বাড়ি এবং আরও আশেপাশের বিভিন্ন জায়গা কেন্দ্রিক কিছু ঘটনা আছে, আপনার সেই ঘটনাগুলোর প্রত্যাশায় রইলাম। স্টোরিটি মর্গ ও লাশ কেন্দ্রিক। আমাদের এই ভিডিওতে আপনারা একই সাথে 3টা ঘটনা পাবেন পর্যায়ক্রমে, যার প্রথমটি মর্গ ও লাশ কেন্দ্রিক, পরের ঘটনাটি তালগাছকে কেন্দ্র করে, এবং শেষ ঘটনাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশের একটি এলাকা নাম কাজলা। ওই কাজলায় অসংখ্য মেস রয়েছে স্টুডেন্টদের থাকার জন্য, ওই মেস কেন্দ্রিক একটি ঘটনা। এই ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম তামিম হোসেন। বর্তমানে তিনি কুয়েত প্রবাসী। তার বাড়ি গোপালগঞ্জ জেলার লতিফপুর ইউনিয়নে। তিনি যে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন, এই ঘটনাটি 2005 কি 6 সালের দিকে ঘটে যাওয়া, এবং যার সাথে ঘটেছে তিনি তার কাকা হন। তো যে ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে বলার আগে কিছু বিষয় বলে নেই। যে গ্রামে ওনাদের বসবাস আছে, এই গ্রামটি প্রচুর, মানে এই গ্রামে অনেক বাগান রয়েছে আসলে, এবং ওই গ্রামের প্রত্যেকটা ঘরের আশেপাশেই বাগান রয়েছে। এখন বাগান কোনোটা বাঁশঝাড়, কোনোটা মানে ঝোপঝাড়, মানে এরকম বাগান আর কি। বিশেষ করে বাঁশঝাড়টা খুব বেশি। আর ওই গ্রামের লোকজন যে পথ দিয়ে আসা যাওয়া করে সেই পথে একটি মুক্তিধাম বা শ্মশান বাঁধে। এই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার একটা রাস্তা ছিল, যদিও এখন সে রাস্তাটি নেই। আর গোপালগঞ্জের যেই 250 বেডের যেই হসপিটালটি রয়েছে, এবং এই হসপিটালের যে লাশ কাটা ঘর রয়েছে, এই লাশ কাটা ঘরটি একটা সময়, মানে পূর্বে, এই শ্মশানের ভেতরেই ছিল। ঘটনাটি কুরবানির ঈদের 2 থেকে 3 দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনাদের গ্রামের আশেপাশে মোটামুটি যেগুলো হাট বসতো, মানে কুরবানির পশুর হাট বসতো, এর মধ্যে সবচেয়ে বড় হাট যেটি বসতো সেটি হচ্ছে গহরডাঙ্গা এলাকায়। ঘটনার দিন এই তামিম আহমেদের মেজ চাচা ছাগল কিনতে যায় হাটে। ছাগলের দাম বা ছাগলের উচ্চতা বা সাইজ এগুলো দেখে ওনার আসলে পছন্দ হচ্ছিল না, এই জন্য দীর্ঘ সময় উনি ওই হাটে ছিলেন। তো ছাগল কিনতে কিনতে কখন যে রাত 10টা থেকে 11টা বেজে গেছে ওনার সেটা খেয়ালই ছিল না। ওই সময় ওনার কাছে মোবাইল ফোনও ছিল না, আর ওনার হাতে ঘড়িও ছিল না, এই জন্য উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি কয়টা বাজে। এদিকে ঈদের কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত কুরবানির পশু কেনা বেচা হতো, যার কারণে 10টা 11টা আসলে
5-6 সাল তো তেমন কোনো রাতই ছিল না ধরা চলে। আর তামিম আহমেদের কাকা উনি খুবই একজন সাহসী মানুষ ছিলেন। তো ছাগল কিনে উনি ফিরছিলেন, কারণ ওনার একটা পছন্দ ছাগল, মানে একটা ছাগলকে ওনার পছন্দ হয়ে যায়, দামেও মিলে যায়, যার কারণে উনি ছাগল কিনে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথে সেই শ্মশানের পাশ দিয়েই তাকে আসতে হবে। লোকমুখে শোনা যায়, বা ওই সময় শোনা যেত এবং এখনো শোনা যায়, যে অনেকে এই শ্মশানের মধ্যে রাতের বেলা আসার সময় অনেক সময় ভয় পেয়েছেন। তো উনি তো সাহসী মানুষ ছিলেন, আর ওনার কাছে একটি ছাগল ছিল, ছাগলের দড়িটা ওনার হাতে ছিল। ছাগলটি আগে হেঁটে যাচ্ছিল এবং উনি পেছনে হাঁটছেন। ছাগলটি আসলে বেশ চঞ্চল ছিল, মানে তাকে যে টেনে টেনে আনতে হবে বিষয়টা এমন নয়। ছাগলটি নিজেই আগে আগে হেঁটে যাচ্ছিল, আর দড়ি ধরে উনি পেছনে ছিলেন। যাই হোক, যখন তিনি শ্মশানের কাছে আসেন, হঠাৎ ছাগলের আচরণে কিছু পরিবর্তন ঘটে। ছাগলটি এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করে এবং ভয়ানকভাবে আর্তনাদ করতে শুরু করে। তামিম আহমেদের কাকা উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, সারা পথ এত সুন্দরভাবে চলে ফিরে আমার সাথে আসলো, আমার তেমন কোনো বেগ পেতে হলো না, আর এখন কেন এই ছাগলটি অস্বাভাবিক আচরণ করছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, উনি যখন শ্মশানের কাছে এসেছিলেন তার আগেই কাছে একটি, মানে এই শ্মশানের আগে একটি ছোট বাজার রয়েছে। তো উনি যখন আসেন তখন দেখেন বাজারের সব কটা দোকান বন্ধ। উনি চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজে রাত যে সব দোকান বন্ধ করে চলে গেছে। আর ওনার হাতে যেহেতু ঘড়িও ছিল না, মোবাইলও ছিল না, আর তেমন কোনো লোকের সাথে ওনার দেখাও হচ্ছিল না, যার কারণে কিন্তু জানতে পারছিলেন না অ্যাকচুয়ালি রাত কটা বাজে। তো উনি ওইখান থেকে যখন ফেরেন তখন ওই শ্মশানের পথ ধরেন। আর ওই শ্মশানের কাছে যখন এসেছেন, ওই শ্মশানের মানে ঢুকতে একটু দূরেই সেই পূর্বের লাশ কাটা ঘরটি রয়েছিল। ছাগলটি মূলত ওই লাশ কাটা ঘরের সামনে এসেই অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ভয়ানক আর্তনাদ করে ডাকাডাকি শুরু করে। তখন তামিম আহমেদের কাকা খুব ভালো করে খেয়াল করেন, ওই লাশ কাটা ঘরের যে দরজা, ওই দরজার সামনে 3-4টি কুকুর দাঁড়িয়ে আছে। সবগুলো কুকুরের গায়ের রং কালো, কারণ ওই লাশ কাটা ঘরের দরজার সামনে ছোট্ট একটি লাইট ছিল, ওই লাইটের আলোতে সেটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই ছাগলটি হয়তো বা এই কুকুরকে দেখেই চিৎকার চেঁচামেচি করছে বা ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা। তো উনি যেটি করেন, আশেপাশে ইট ছিল, ছাগলের দড়িটা কিন্তু উনি হাতেই ধরে রেখেছেন এবং ওই ইটগুলো ওই কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারেন এবং কুকুরগুলিকে ধাওয়া করেন যাতে এখান থেকে চলে যায়। তো ইটের আঘাত গায়ে লেগে এবং ওনার ধাওয়া খেয়ে কুকুরগুলো সত্যি ওখান থেকে চলেও যায়। উনি চিন্তা করেন যাক, আপদ বিদায় হয়েছে, এখন বাড়ির পথ ধরি ছাগল নিয়ে। উনি আরেকটা বিষয় খেয়াল করেন, যে ছাগলটি একটু আগে ওনার সামনে সামনে হেঁটে যাচ্ছিল, এখন সেই ছাগলটি মনে হয় আর হাঁটতে যাচ্ছে না বা সামনের দিকে যেতে চাচ্ছে না। উনি ছাগলের দড়ি টানতে টানতে এগোতে থাকেন, তার মানে এখন ছাগল পেছনে, উনি সামনে। কিন্তু কিছু সময় আগে ছাগল সামনে ছিল, মানে ছাগলটি খুব আনন্দ চিত্তেই হেঁটে যাচ্ছিল আর উনি পেছনে ছিল। এখন হয়ে গেছে তার উল্টোটি। উনি যখন লাশ কাটা ঘরটি পার হয়ে আরো সামনে এগিয়ে গিয়েছেন, তখন হঠাৎ উনি দেখতে পান ওনার ছাগলটি, যে ছাগলটি এতক্ষণ হাঁটতে চাচ্ছিল না, সেই ছাগলটি দৌড়ে ওনার হাত থেকে ছুটে গিয়ে মানে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে এবং আবারও সে ভয়ানক আর্তনাদ শুরু করেছে। কিন্তু ছাগলের দড়িটি উনি শক্ত করে ধরে রেখেছিলেন, ছাগলটি পালাতে পারছিল না। কিন্তু উনিও বুঝতে পারছিলেন না যে ছাগলটি হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি কেন করছে, কারণ কুকুর দেখে ভয় পেয়েছিল, কুকুর তো তাড়িয়ে দিয়েছি, কিন্তু এখন এখন সে কেন এমন করছে। তখন হঠাৎ একটা গোঙানির মতো আওয়াজ তিনি শুনতে পান। ওনার নাম ছিল কামাল। তো উনি একটি আওয়াজ শুনতে পান এবং স্পষ্টভাবেই বুঝতে পারেন এই আওয়াজটি আসছে লাশ কাটা ঘরের মধ্য থেকে, মানে ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ। এবং সেই গোঙানির আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় ভেতর থেকে আওয়াজ আসে যে, কামাল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত পা সব কেটে ফেলছে, আমার চোখ উপড়ে ফেলছে, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি থাকতে পারছি না।
তাইম আহমেদের চাচা কামাল উনি স্পষ্টভাবে অনুধাবন করেন যে কণ্ঠস্বরটি উনি শুনতে পাচ্ছেন তারই ছোট ভাই, আপন ছোট ভাই হাসানের। মানে কিন্তু হাসান কেন লাশ কাটা ঘরের মধ্যে যাবে? তিনি বুঝতে পারেন তিনি ভয়ানক একটা বিপদে পড়তে যাচ্ছেন। তিনি যে দোয়া পড়তে জানতেন, আয়াতুল কুরসি জানতেন, সেগুলো পড়ে শরীরে ফু নেন এবং ভয় কাটানোর জন্য জোরে জোরে দোয়া পড়তে থাকেন। ওদিকে ছাগলটি সামনে ছুটে যাওয়ার চেষ্টা করছিল, উনিও ছাগলের সাথে দৌড়াতে থাকেন সামনের দিকে। তার মানে দ্রুত এই জায়গাটি পার হওয়ার উনি চেষ্টা করছিলেন আর দোয়া পড়ছেন। হঠাৎ ওনার রাস্তার পাশে থাকা একটা ঝোপ ছিল, ঝোপ আসলে অনেকগুলো ছিল, এর মধ্যে একটা বড় টাইপের ঝোপ ছিল। ওই ঝোপটা হঠাৎ প্রচন্ড জোরে নড়ে ওঠে। উনি খেয়াল করেন ওই ঝোপের মধ্য থেকে লম্বা করে মোটা মতো একটা মানুষের অবয়ব বের হয়ে আসছে। চাঁদের আলোতে তিনি স্পষ্টভাবে দেখতে পান ওই মানুষটার হাতে কি যেন, মানে দুই হাতের উপরে কিছু জিনিস নিয়ে এগিয়ে আসছে। মানুষটি আস্তে আস্তে তার কাছে আসছে। ওদিকে ছাগলটিও কিন্তু এই ভয়ানক অবয়ব দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে ছুটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু উনি কিন্তু ছাগলের রশি কিন্তু ছাড়েন নাই, হাতে ধরে রেখেছেন। এই কামাল চাচা উনি খেয়াল করলেন যে ওই অবয়বটি তার যত কাছে আসছে ততই স্পষ্টভাবে তিনি তাকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে। এবং তিনি যা দেখতে পান এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ওই উঁচু মোটা আকৃতির ওই মানুষটির পেট কাটা এবং তার দুই হাতের উপরে তার নিজের যে নাড়ি ভুঁড়িগুলো আছে সেগুলো দুই হাতে ধরে রেখেছে। এবং এটাই কিন্তু শেষ নয়, তিনি আরো খেয়াল করেন যে এই অবয়বের চোখ দুটি নেই, মানে চোখ দুটিতে গভীর গর্ত হয়ে আছে, আর মাথার খুলি এটি খোলা। মানে আমরা যখন কোনো একটা কৌটার ঢাকনা খুলি এবং ঢাকনা খুলে কিছুটা মানে উঁচু করে রাখি, মনে হচ্ছে মাথার খুলিটা খুলে উঁচু হয়ে আছে। এবং ওই মানুষটিও তার কাছাকাছি এসে গোঙানির মতো আওয়াজ করতে থাকে। কামাল চাচা এটা দেখে প্রচন্ড ভয় পান। তিনি দোয়া আরো উচ্চ স্বরে পড়তে থাকেন এবং ছাগলটি তো ছোটাছুটি করার এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল। তখন তিনি ওনার বাড়ির দিকে আবারও দৌড় দেন এবং ছাগলটিকে তিনি তার সাথেই টেনে নিয়ে যাচ্ছিলেন, মানে ছাগলটিকে তিনি ছাড়ছিলেন না। যাই হোক, উনি যখন বাড়ির কাছাকাছি চলে গেছেন তখন বাড়ির কাছে যে বাঁশঝাড় রয়েছে, আগেই বলেছি যে গ্রামের চারদিকে বাগান রয়েছে, এই বাগানের মধ্যে বাঁশ বাগানগুলো খুব বেশি আর কি। ওনার বাড়ির কাছাকাছি যে বাঁশ বাগানটি রয়েছে সেখানে যখন এসেছেন, মানে বাড়ির কাছাকাছি এসেছেন, তখন উনি দেখতে পান যে এই বাঁশ বাগানের নিচে সাদা শাড়ি পরা 10-12 ফুট লম্বা একজন মহিলা ঘোমটা পরা দাঁড়িয়ে আছে এবং তার মাথাটি চ্যাপ্টা এবং কুলার মতো, মানে কুলা যেমন চ্যাপ্টা বড়, ঠিক ওই মহিলাটির মাথাটিও বড় এবং কুলার মতো চ্যাপ্টা। তিনি যে কতটুকু ভয় পেয়েছেন এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি কিন্তু ওনার দোয়া পড়া থামান নাই। উনি উচ্চস্বরে দোয়া পড়তে পড়তে উনি ওই মহিলাকে টপকিয়ে মানে পাশ দিয়ে চলে যান। তিনি বুঝতে পারছিলেন যে কোনো এক কারণে, সেটা উনি যেহেতু দোয়া পড়ছিলেন আর ওনার হাতে যেহেতু ওনার কোরবানির জন্য কেনা একটি ছাগল ছিল, হয়তোবা এই ওসিলায় বা এই দুইটার ওসিলায় আল্লাহ তাআলা বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছিলেন। কারণ কথিত আছে যদি কেউ নিজের পশুর, ধরেন যে কেউ গরু বা ছাগল, এটির দড়ি যদি কেউ ধরে থাকে তাহলে কোনো অশরীরী প্রেতাত্মা বা কোনো পিশাচ সহজে তার ক্ষতি করতে পারে না। এরকম বেশ কিছু গল্পে আমি তার প্রমাণও পেয়েছি। হতে পারে এমনই সেটা কিছু, আবার নাও হতে পারে, নিশ্চিতভাবে বলা মুশকিল। তো উনি দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকেন। বাড়ি যেহেতু খুব কাছেই ছিল, উনি বাড়ির বারান্দায় গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাদের চিৎকার শুনে বের হয়ে আসে। তখন ঘড়িতে কাটায় কাটায় রাত প্রায় 3টা বাজে, অথচ উনি কিন্তু বুঝতেই পারছিলেন না রাত কটা বাজে, কারণ হাতে ঘড়ি ছিল না, মোবাইলও ছিল না। আর ওনার বাড়ির লোকজন দেখে ওই ছাগলটি খুব হাঁপাচ্ছে, সেও খুব ভয় পেয়েছে এবং হাঁপাচ্ছে, আর উনি তো অজ্ঞান হয়ে পড়ে আছে।
ছাগলটিকে একটি খুঁটির সাথে বেঁধে তাড়াতাড়ি ওনাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হয়। উনি জ্ঞান ফেরার পরে সব বিষয় খুলে বলেন। তবে উনি খুব বেশি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন অনেক, কিন্তু উনার জ্বর-টর বা অসুস্থ হননি। কিছুটা মানসিক ভাবে উনার অস্থিরতা সৃষ্টি হয়েছিল। যেহেতু অনেক ভয় পেয়েছেন, সেটা কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যায়। ধন্যবাদ তামিম আহমেদকে চমৎকার একটি ঘটনা দেওয়ার জন্য। তিনি কুয়েত প্রবাসী, তার জন্য শুভকামনা রইল। এই ঘটনাটি যার কাছ থেকে তিনি সংগ্রহ করেছেন এবং যার সামনে এই ঘটনাটি ঘটেছে, তিনি এই একই প্রতিষ্ঠানের সিনিয়র বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস সাহেব। তো তিনি এই ঘটনাটি এই জুন মাসের ২৬ তারিখে মোহাম্মদ আব্দুর রবকে এটি বলেছেন। তো আলমাস সাহেব নারায়ণগঞ্জের শিমরাইলের স্থায়ী বাসিন্দা। ঘটনাটি যখন ঘটে তখন সময় ১৯৫৯ সাল। তখন তার বয়স ৯ থেকে ১০ বছর এরকম আর কি। তো যেই জায়গাতে ঘটেছিল সেখানে ফাঁকা মাঠ, কিছু গাছপালা আর কয়েকটা বাড়ি ছিল, ওই শিমরাইল গ্রামের আর কি। ওই গ্রামে মনু মিয়া নামে একজন ব্যক্তি ছিলেন। উনি ওনার পরিবার নিয়ে বসবাস করতেন ওখানে। ওনার স্ত্রী ছিল এবং একটা মাত্র ছেলে ছিল। তো ছেলে যখন বিবাহ উপযুক্ত হয়, তিনি তার ছেলেকে বিয়ে করান। ওই পরিবারে তখন সদস্য হয়ে যায় মোট ৪ জন: মনু মিয়া, তার স্ত্রী, তার একমাত্র ছেলে এবং তার ছেলের বউ। কাজের জন্য তার ছেলে প্রায় বাইরে যেতেন। মনু মিয়ার বাড়ির উঠোনে ২টি জোড়া তাল গাছ ছিল। একটি কিন্তু জীবিত ছিল এবং অন্যটি মৃত ছিল। তার মানে তাল গাছের একটি জীবিত এবং আরেকটি মৃত। মরা গাছটির মাথা ছিল না। আবার মনু মিয়ার বাড়িতে বছরে একবার একজন ফকির আসতেন, গায়ে বস্তা জড়ানো, উস্কো খুস্কো চুল। মনু মিয়া এবং আশেপাশের লোকজন তাকে পাগল পীর বলতেন এবং মনু মিয়া তাকে বাবা বলে ডাকতেন। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে ওই পাগল পীর মনু মিয়ার বাড়িতে আসতো, কিছু কিছু উপদেশ দিয়ে যেতেন, আবার চলে যেতেন, আবার ১ বছর পরে আসতেন। তো ওই পাগল পীর সাহেব একদিন যখন ওনার বাড়িতে এসেছিলেন, খুব মনোযোগ দিয়ে ওই তাল গাছটির দিকে তাকিয়েছিলেন। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর মনু মিয়াকে বলছে, তোরা কিন্তু এই তাল গাছগুলো কাটিস না, জীবিতটাও কাটবি না আর মরাটাও কাটবি না, ভুলেও কিন্তু খবরদার এই কাজ করবি না। বারবার উনি এটা সতর্ক করে দিয়ে গেছিলেন এই তাল গাছ না কাটতে। এখন ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে, বেশ কিছুদিন পর মনু মিয়া চিন্তা করেন যে আচ্ছা, এই মরা তাল গাছ, তারপর তাল গাছের মাথা নেই, এটি রেখে আসলে লাভ কি? এটি রেখে লাভ নেই, বরং এটি যদি বিক্রি করে দিই কিছু টাকা হবে। তখন ওই যে পাগল পীর, তার কথাটি ওনার মনে থাকলেও তিনি এটাতে গুরুত্ব দেন না এবং সত্যি উনি তাল গাছটি কেটে ফেলেন। তাল গাছটি কাটার সময় তেমন কোনো ঘটনা ঘটেনি, আর কাটার ইমিডিয়েট পরপরও তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু কয়েকদিন পরে একটি ভয়ানক ঘটনা ঘটে। ওই রাত্রে সবাই খাওয়া দাওয়া শেষ করে, রাত তখন ৮টা কি ৮:৩০। খাওয়া দাওয়া শেষ করে সবাই বারান্দায় বসে গল্প করছে, মনু মিয়া, তার স্ত্রী, তার ছেলে এবং তার ছেলের ওয়াইফ। তখন তার ছেলের ওয়াইফ বলে যে, আপনারা একটু বসেন, রান্নাঘরে আমার একটি কাজ আছে, আমি এখনই আসছি। তো মনু মিয়ার ছেলের বউ সে রান্নাঘরে ঢুকে যায়। কারণ আমরা জানি যে গ্রামে বাড়িঘরগুলো আলাদা আলাদা থাকে, থাকার ঘর একটা জায়গায় থাকে, রান্নাঘর একটা জায়গায় থাকে, গোয়াল ঘর একটা জায়গায় থাকে, ওয়াশরুম আর একটা জায়গায় থাকে, এরকম আলাদা আলাদা থাকে। তো ওনারও তেমনই ছিল। তো উনি রান্নাঘরে যান। রান্নাঘরটা একটু সাইডে ছিল। তাদের বাড়িটা, মনু মিয়ার বাড়িটা বেশ মানে বড় একটা জায়গা নিয়ে, সুন্দর উঠোন ছিল, মানে বেশ বড় একটা উঠোন ছিল। তো রান্নাঘরে গিয়েছেন। এখন আবার তারা নিজেরা ৩ জন, মানে মনু মিয়া, তার স্ত্রী এবং তার ছেলে, জরুরি পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। এখন অনেকক্ষণ হয়ে যায়, মনু মিয়ার ছেলের বউ আর আসে না। ওনারা শুরুর দিকে চিন্তা করেছেন রান্নাঘরে গেছে, হয়তোবা কিছু রান্না করছে বা কিছু করছে, এরকম চিন্তা করেছিলেন। কিন্তু চিন্তা করলেন যে কি ব্যাপার, রাত্রে তো আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে,
এখন তো রান্না করার কোনো বিষয় নেই। আর রান্নাঘরে গেছে কোনো শব্দও তো শুনি না। রান্না করলেও বা চুলা জ্বললেও বা কোনো কিছু রান্না হলেও তো কোনো শব্দ আসে সাধারণত। তো এমন তো কোনো শব্দও দেখি না। চুলা জ্বললেও তো রান্নাঘর আলোকিত হবে। কই রান্নাঘর তো দেখছি অন্ধকার। তো বৌমা গেল, এখনো ফিরছে না, ঘটনা কি? তখন মনু মিয়া তার স্ত্রীকে বলে, "তুমি গিয়ে দেখো তো হারিকেনটা নিয়ে যে কি ব্যাপার? বৌমা এখনো আসে না কেন? রান্নাঘরে কি করছে এতক্ষণ এই অন্ধকারের মধ্যে?" তখন মনু মিয়ার স্ত্রী তিনি হারিকেন নিয়ে রান্নাঘরে গিয়ে প্রচন্ড জোরে একটা চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে মনু মিয়া এবং তার ছেলে দৌড়ে রান্নাঘরে যান। তারাও ভয়ে প্রচন্ড জোরে এক চিৎকার করে ওঠেন। আশেপাশ থেকে তার প্রতিবেশী লোকজন চলে আসে। সবাই দেখে যে মনু মিয়ার ছেলের বউ রান্নাঘরে পড়ে আছে। তার নাক, কান, চোখ দিয়ে রক্ত বের হচ্ছে এবং একটা আস্ত ইট, ইটের অর্ধেক আর কি, আস্ত ইটের অর্ধেক মনু মিয়ার ওই ছেলের বউয়ের মুখের মধ্যে ঢোকানো। এই দৃশ্য কিন্তু এই যে আমাদের যার কথা বলেছি, যিনি আমাদের বয়লার অপারেটর মোহাম্মদ আলমাস, উনিও কিন্তু ওই চিৎকারে তার পরিবারের সদস্যের সঙ্গে ওই উঠোনে চলে এসেছিলেন এবং তিনিও রান্নাঘরে গিয়ে এই মনু মিয়ার ছেলের বউয়ের এই ভয়ানক ডেড বডি দেখেছিলেন। কারণ ততক্ষণে তো আসলে উনি মারা গিয়েছিলেন। সবাই বলছেন যে একটা মানুষের ছোট্ট মুখের মধ্যে এত বড় একটা ইট অর্ধেক ঢোকানো, এটি কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নিশ্চয়ই ভয়ানক কিছু এই কাজটি করেছে। আর ইট যখন মুখের মধ্যে ঢুকিয়েছে, তার মুখের সবগুলো দাঁত ভেঙে তারপর মুখের মধ্যে ওই ইটটা ঢুকিয়ে দিয়েছিল। খুব করুণ পরিণতি ঘটে মনু মিয়ার ছেলের বউয়ের সাথে। তিনি মারা যান, বাড়িতে শোকের ছায়া নেমে আসে। এর কয়েকদিন পর সেই পাগল পীর মনু মিয়ার বাড়িতে হাজির হন। উনি হয়তোবা কোনো সংবাদ পেয়েছিলেন কোনোভাবে, বা কোনোভাবে উনি আধ্যাত্মিকভাবে জানতে পেরেছিলেন, বা এমনিতেই চলে এসেছিলেন। এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না যে কিভাবে উনি এত দ্রুত চলে এসেছিলেন। সাধারণত বছরে একবার আসেন, কেউ চলে এসেছিলেন। উনি এসে মনু মিয়াকে বলেন, "মনু মিয়া, তোকে আমি বলেছিলাম তুই গাছটা কাটিস না, তুই কেন গাছটি কাটলি?" মনু মিয়া বলে, "আমি তো বুঝতে পারি নেই বাবা, যে আপনি মানা করেছিলেন, কিন্তু আমি তো ভুলে গিয়েছিলাম। আর যতটুকু মনে ছিল আপনার কথা, কিন্তু বিষয়টা গুরুত্ব দেইনি।" তখন ওই পাগল পীর বলেন যে এখানে যে দুটি গাছ ছিল, এই দুটি গাছে মাঝখানে একটি জিন আসতো এবং প্রতিদিন ওই জিনটি ওই মরা গাছটির সাথে হেলান দিয়ে জীবিত গাছটির সাথে পা লাগিয়ে বিশ্রাম করত। এটি বহুদিন ধরে সে এই কাজটি করে আসছিল এবং এই জায়গাতে সেই শুধু আসতো, অন্য কোনো জিন আসতো না। আমি যখন তোর বাড়িতে এসেছিলাম তখন ওই জিনকে আমি বিশ্রাম নিতে দেখেছিলাম এবং ওই জিন আমাকে বলেছিল যে এই গাছগুলো যেন না কাটা হয় এবং কোনো গাছের জন্য ক্ষতি না করা হয়। এজন্য আমি তোকে বলেছিলাম, কিন্তু জিনের কথা বললে তোরা ভয় পেতি, যার কারণে আমি জিনের কথা বলি নাই। কিন্তু বারবার আমি বলেছিলাম যে গাছ যেন না কাটা হয়, কিন্তু তুই এই গাছটা কেটে ফেললি, যার কারণে ওই জিনটি তোর বেটার বউয়ের উপরে প্রতিশোধ নিয়েছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি ছোট, আর এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি হচ্ছে যে যদি আমরা প্যারানর্মাল কিছু আঁচ করতে পারি, বা যারা এগুলো আঁচ করতে পারেন, তারা যদি কোনো পরামর্শ দেন, সেই পরামর্শগুলো মেনে চলা, তা না হলে বাড়ির কোনো সদস্যের সাথে ভয়ানক কিছু ঘটতে পারে। কারণ আমরা যাদেরকে দেখি না, তারা খুব সহজে আমাদের ক্ষতি করতে সক্ষম হবে। আমরা তো বুঝতে পারছি না আমাদের পাশে কোন অশরীরী ঘোরাফেরা করছে, কি উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। এই জন্য ওদের কোনো ডিস্টার্ব হয় বা ওদের কোনো সমস্যা হয়, এমন কাজগুলো থেকে বিরত থাকাই ভালো। তো আলমাস সাহেব এখনো তো জীবিত আছেন, উনি বয়লার অপারেটর হিসেবে কাজ করছেন বাংলাদেশ পেপার মিলস লিমিটেডে। তো উনি ওই ডেড বডির একদম কাছে গিয়ে দেখেছিলেন, যার কারণে ওনার সামনে এই ঘটনাটি ঘটেছিল বলে আমি বলেছি। তো ধন্যবাদ মোহাম্মদ আব্দুর রব ভাইকে চমৎকার একটি ঘটনা দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স,
আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।